আমি খেয়াল করিনি, আপু নিজের মতন পরিয়ে দিলেন। তন্ময় দেখল নিগুড়ভাবে কিয়ৎক্ষণ অরুর পেছনে ঠিক চেয়ারের ওপর থাকা তার হাতটা উসখুস করছে। কয়েকবার ইচ্ছে টুকুকে বর দিতে চেয়েও পেরে উঠল না। আকস্মিক সে পেছন থেকেই অরুর শাড়ির ভাঁজ ভেদ করে কোমর ছুঁয়ে দিল। থরথর করে কাঁপল স্পর্শিত দেহটি। অরু ভয়ার্থ চোখে চাইল এক পলক, সরে যাবার সামান্য প্রচেষ্টা। তন্ময় গ্রাহ্য করল না, শুধুমাত্র ছুঁয়েও থামল না। পুরুষালী রুক্ষ শক্ত হাতে চেপে ধরল তুলতুলে পাতলা কোমর। পেটের কাছটা ছুঁতেই ওরু নড়ে চড়ে ওঠে। তন্ময় সেভাবেই শুধালো দাম্ভিকভাবে, ফোন কোথায়? কল ধরিসনি কেন? ওরু তোতলালো, পরিপূর্ণ প্রত্যুত্তর করতে পারল না। তন্ময় ঘন ঘন শ্বাস ফেলল। তুই কি চাচ্ছিস আমি মরে যাই? ওরা চাচ্ছে আমাকে মারতে, আর তুইও রেডি? অরুর নরম হাত দুটোও পেটের কাছটায়। বারংবার বৃথা দুর্বল চেষ্টা শক্ত সমর্থ পুরুষালী হাতটা সরানোর। তন্ময় আরেকটু গভীর হয়ে বসল। কণ্ঠ আকাশের মতন বিস্তৃত, তবে সমুদ্রের ন্যায় গভীর। তোকে দেখে 103 ডিগ্রি জ্বর উঠে গেছে শরীরে। যার কথা মন ভেবে যায়, যার ছবি মন এঁকে যায়, ওহে যার হাই এই মন চাই, জীবন পাখি তার দেখায়, সহে না যত্না তোমারই আশায় বসিয়া, মনে নাহি কিছুতে মন আমার, যা কাঁদিয়া পুড়িয়া আমি আগুনে। ও হো হো হো, দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো তোমার লাগিয়া। সৈয়দের পুরুষসুলভ কণ্ঠের সঙ্গে তাল মিলিয়েছে গিটারের সুর, বন্ধুদের বাহবা। এই ঝুম বৃষ্টি মুখর রাত আর তার কণ্ঠ এবং গিটার সুর মিলেমিশে একাকার। হাত ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 19-এ। বাগানের ফুলগুলো ভিজছে, ভূমির ঘাসগুলো দুলছে। কৃষ্ণচূড়া গাছটার অস্তিত্ব স্বয়ং যেন এক মোহনিয়া। বাগান বাড়ি, কৃষ্ণচূড়া গাছ, রাতের ঝুম বৃষ্টি, সহস্র রকম ফুলের সাথে গিটারের সুর, খালি কণ্ঠের গান এবং অনেকগুলো প্রিয় মুখের সঙ্গ এক অলৌকিক মুহূর্তের আধিপত্য সৃষ্টি করল। শীতল বাতাস গা ছুঁতেই মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গে কাটা দিয়ে উঠছে। সৈয়দের বাংলা গানটা গাওয়া শেষ হয়েছে সবে মাত্র। করতালিতে মুখরিত চতুর্দিক। মাহিন গদগদ গলায় বলতে বলতে দাঁড়ালো, দোস্ত, এত দারুণ গান শুনলি যে কিছু একটা দিতে আমি বাধ্য। দাঁড়া দাঁড়া। সবার উদ্গ্রীব দৃষ্টির সামনে মানিব্যাগ হাতড়ে 8 আনার একটি কয়েন বের করলো মাহিন। আলতোভাবে কয়েনটা সৈয়দের বুক পকেটে ভরে দিল। হেসে শুধালো, পছন্দ হয়েছে? শুধিয়ে থামলো না, ফের বলল, এই কয়েনের জোগাড় নেই, কিন্তু তোর বন্ধু যুগ যুগ ধরে এই কয়েন হেফাজতে রেখেছিল। আজ তোকে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করিস না, এতটুকু তুই প্রাপ্য। সৈয়দের ভোঁতা মুখের সামনে রিয়ন মানিব্যাগ খুঁজে খুঁজে দিগ্ভ্রান্ত। অনেক খোঁজার পর একটি 1 টাকার কয়েন সে পেয়েছে। পিতলের কয়েনটি হাতে নিয়ে উচ্ছ্বসিত বদনে সৈয়দের হাতে ধরিয়ে বলল, বড় হ, সিঙ্গার হ, অনেক ছেলে মেয়ে তোর পিছু ঘুরুক, ফু ফু ফু। রুস্তমের মানিব্যাগ থেকে বেরোলো 2 টাকার নোট। দোয়েল পাখির ছবি থাকা পুরাতন 2 টাকার নোট দেখে কয়েক দফায় হই হুল্লোড় হলো। রুস্তম এগিয়ে গিয়ে সৈয়দের মুখে ফু দিয়ে বলল, একটি সুনিদ্র রমণী দ্রুত তোর লাইফে এন্ট্রি নেওক, এসে তোকে দ্রুত ছেঁকা দেও। ফু। সৈয়দ দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তুই বসে বসে কাঁদবি, আমরা তোর চোখের জল, নাকের জল গাছের পাতা দিয়ে মুছবো। বলেই মাহিন কথা ঘোরালো, কি রে তন্ময়, তুই দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি একটি 4 আনার কয়েন বের কর, তোর দোয়া অনেকেই ইম্পর্ট্যান্ট। তন্ময় নির্বিকার কণ্ঠে জানালো। খুচরো নেই, আজকে মাফ করুন। হাসির তাণ্ডব পড়ল মুহূর্তেই। এবারে ইব্রাহিমের কার্যকলাপ অসহায় চোখে দেখে চলেছে সৈয়দ। বন্ধুদের কার্যকলাপ শেষ হতে না হতেই সুহানি, এলিজা এবং ঐশীও 5 টাকার নোট বের করে বসে। এতে তীব্র অসহায় হয়। তোরা ওই মাহিন, বিহান, রোস্তম, ইব্রাহিম, ওরা না হয় 7 বেলায় 4 বার করে গাঞ্জা খায়, তোরাও কি খাস?
সুহানি চোখ রাঙালো, টাকাটা হাতে ধরিয়ে বলল, দর গাজার ব্যবসা ছেড়ে সেলিব্রিটি হ। তোর কণ্ঠ যা সুন্দর, নিশ্চিত সুপার ডুপার হিট খাবি। মাহিন দাঁড়িয়ে সবগুলো মুখপানে নজর বোলালো, থামলো অরুর দিকে। অরু গুটিসুটি মেরে বসে তন্ময়ের সুবিশাল শরীরের পাশেই। দুজনকে পাশাপাশি চমৎকার লাগছে দেখতে। দুষ্টু হাসলো মাহিন, ভ্রু তুলে বাঁকালো হেসে বলল, উরু, তোমার টিপস কই? সোয়াদ কিন্তু খেতে দিবে। এত সুন্দর গান শোনালো বেচারা, আর তুমি কিছুতেই দিবে না। অরু চমকালো, থমকালো, কাট কাট হলো শরীর। অনুভব করলো পেটের কাছে থাকা পুরুষোচিত রুক্ষ হাতটা সরে গেছে। আটকে রাখার ঊর্ধ্বশ্বাসটুকু ফেললো এ যাত্রায়। তন্ময় এক রোখা বেধড়ক বেয়ারা দৃষ্টিতে চেয়েই ছিল। অরু আর চোখে পাশে চাইতেই চোখাচোখি হলো। অরু তাড়াহুড়ো গতিতে দৃষ্টি সরিয়ে নিল। মাহিনের দিকে চেয়ে মিনমিনে গলায় জানালো, আমি তো ব্যাগ আনিনি ভাইয়া, রুমে আছে, নিয়ে আসি। মাহিন ঠোঁট কামড়ে হাসলো। আরে কি যে বলো না, তোমার হাজবেন্ড শাহজাহান কোম্পানির উত্তরাধিকার তো পাশেই বসে। তার মানে ব্যাগ থেকে দাও, তার যা সবই তো তোমার। ঠোঁটের কোণে ভিড় জমাতে চাওয়া হাসিটুকু তন্ময় গিলে নিল সযত্নে। মনের গোপন ঘরে অগণিত ফুল ফুটল, আপ্লুত হলো হৃদয়। হাজবেন্ড সম্বোধনটুকু তার পছন্দ হয়েছে। তোলপাড় তুলেছে পিঞ্জরে। অনুভব করতে পারল পাশেই ওরু হাঁসফাঁস করছে। কি জবাব দেবে বা কি করবে হয়তোবা বুঝেই পাচ্ছে না। এবারে সুহানিও ঠোঁট টিপে হেসে তারা লাগালো, ওই আরও মানি ব্যাগটা বের করো, আরও চলো আমরা গল্প করব। সৈয়দ নিজেও তালে তাল মেলালো সুস্পষ্ট কণ্ঠে। অপেক্ষা করছিস কিন্তু। অবশেষে ওরও পাশে ফিরে চাইল। তন্ময় ভ্রু তুলে তাকালো। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটল, যেমনটা বৃষ্টির সঙ্গে ভূমির হয়ে থাকে। তন্ময় নির্নিমেষ চোখে দেখল সুশ্রী মুখ, কুচকুচে কালো খোলা লম্বা চুল, লিপস্টিক দেওয়া ভরার ঠোঁট, তিরতির করে কম্পমান লাজুক চোখ দুটো, শুভ্র রঙা চরচেটে শাড়ি যা মলিন ফর্সা গতরে লেপ্টে আছে। তার গভীর চোখে চেয়ে ওরু চুপসে যায়, দৃষ্টি নামায়, ভাবক স্বরে জানায়, টাকা চাচ্ছে, আমি তো ব্যাগ আনিনি। বুকের মধ্যে হয়ে যাওয়া ঝোড়ো তাণ্ডব সামলে নিয়ে তন্ময় বোঝবার ন্যায় মাথা দোলায়। তো আপনার থেকে দিতে বলছে। তন্ময় দৃঢ় চোখে চেয়ে থেকে সাবলীল ভাবে শুধায়। তুই দিতে চাচ্ছিস? ওরু মাথা দোলালো দুবার। তাহলে দে। মানি ব্যাগ? অরুর সরল প্রশ্ন। পেছন পকেটে। অরু আর চোখে দেখল সবাই আগুন চোখে এদিকে চেয়ে মিটমিট করে হাসছে। তাদের উচ্ছ্বসিত দৃষ্টির সামনে অরু কুণ্ঠিত, লজ্জায় লাল হয়ে আসা মুখ লুকোতে যেন মাটির নিচে ঢোকা অতি প্রয়োজন তার। কোনো রকমে দৃষ্টি নইয়ে হাত বাড়ালো, তাড়াহুড়ো ভঙ্গিতে মানিব্যাগটা বের করলো। মানিব্যাগ হাতের অরুকে আরও শোচনীয় দেখালো। ওর হাপিত্তেশ করা মুখের দুর্দশা দেখে তন্ময় চুপ থাকতে পারল না। মাথা ঝুঁকিয়ে নরম গলায় শুধালো, কি? কত দিব? অরুর ফিসফিস কণ্ঠের চাপা প্রশ্নটি শুনে তন্ময় নিঃশব্দে হাসল। রিয়ান উচ্চ কণ্ঠে আদেশ ছুড়ল, অরু, তুমি সবচেয়ে ছোট, নুনটা বের করো। সৈয়দ প্রতিবাদ করে বলল, কিসের ছোট নোট? বড় নোট দুটো দাও। অরু সৈয়দ প্রতিবাদ করে উঠল। অরু দিকভ্রান্ত চোখে রিয়ান এবং সৈয়দকে দেখল। দোটানায় ডুবো জল খেয়ে সে আলগোছে মানিব্যাগটা টেবিলে রাখলো, ঠেলে এগিয়ে দিল সৈয়দের দিক, বিড়বিড় করে বলল, ভাইয়া আপনি নিন। অট্ট হাসির রোল পড়ল ক্রমান্বয়ে কিছু। সরল অরুকে জব্দ করতে যেন ভীষণ মজা। তন্ময় হাসল না, আড়ালে বন্ধুদের কঠিনভাবে চোখ রাঙালো। মাহিন মানিব্যাগ তুলে নিল উৎসুক ভাবে। মুহূর্তেই 1000 টাকার নোটগুলো সবার মধ্যে ভাগাভাগি করে বিলিয়ে দিল। ফাঁকা মানিব্যাগ তন্ময়ের দিকে ছুঁড়ে চোখ টিপল। যে সারপ্রাইজ দিচ্ছি আজ তোকে, সেই সুবাদে এতটুকুই তো আমরা নিতেই পারি। তন্ময়
তন্ময় প্রত্যুত্তর করল না, মানিব্যাগটা পকেটে ভরে রাখলো। সবাই পুনরায় গানের আসরে মশগুল হয়ে পড়ল। এবারে ইব্রাহিম গাইছে হাবিব ওয়াহিদের গান, গিটার বাজাচ্ছে সৈয়দ। অরুণ নীরব দৃষ্টি গেল অদূরেই। টেবিলের ওপর প্রান্তে দুটো বোতল, ভেতরে লাল পানি দ্রব্য। নিভু নিভু চোখে কিয়ৎক্ষণ বোতল দুটো দেখল। তন্ময় ওর দৃষ্টি লক্ষ্য করেছে, অপেক্ষা করছে প্রশ্নবাণের। মিনিট খানেকের মধ্যেই অরু চাপা স্বরে শুধালো, ওগুলোতে কি? তন্ময়ের নির্লিপ্ত জবাব। অ্যালকোহল। অরু আশ্চর্য হয়ে বসে। আপনি খাবেন তন্ময় ভাই? তন্ময় মাথা ঘোরায়, কয়েক পলক চেয়ে অসন্তোষ গলায় জিজ্ঞেস ছড়ে। শেষে তন্ময় ভাই লাগানো কি জরুরি? অরু হকচকিয়ে উঠল, ঘন ঘন পলক ফেলল, কয়েকবার কথা বলতে নিয়ে থামল। থতমত খাওয়া কণ্ঠে সময় নিয়ে জবাবে প্রশ্ন করল। তাহলে কি বলে ডাকবো? তন্ময় নিগুড়ভাবে কিয়ৎক্ষণ চেয়ে রয়, মাথা ঝুঁকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে আকস্মিক বলে ওঠে। জামাই। অরুর স্তম্ভিত শরীর এবারে বরফের মতন ঠান্ডা হয়ে আসে, শ্বাস প্রশ্বাসও যেন বন্ধ। তন্ময় হাসল ওর এমন শোচনীয় দুর্দশায়। ইতিমধ্যেই গান বাজনার পর্ব শেষ। বৃষ্টিও ঝুমঝুম করে নেমে চলেছে বিরতিহীন। রাতের 12টা বাজতে চলল। মাহিন তাড়ানো ভঙ্গিতে মেয়েদের উদ্দেশ্যে বলল, এবার তোরা বিদায় নে, যা ফাঁক। সুহানি ভেংচি কাটল, এগিয়ে এসে অরুকে তন্ময়ের পাশ থেকে উঠিয়ে নিল। তন্ময়ের ডান হাতটা তখনও অরুর চেয়ারে, দৃষ্টি সুব্রতে মোড়ানো অরুতেই। বাতাসে দুলতে থাকা আঁচল, হাঁটার তালে নড়তে থাকা কুচি, সবই যেন নিখুঁত কিছু। অরু যেতে নিয়েও দুবার ফিরে ফিরে তাকালো। তন্ময় অবলীলায় দেখল পূর্ণ দৃষ্টিতে। যেতে নিয়ে সামান্য ভিজল। সুদূর আকাশ থেকে নামা বৃষ্টিও যেন তার থেকে ভাগ্যবান। দুয়ার পেরিয়ে অরুর দেহ অদৃশ্য হলেও তন্ময়ের দৃষ্টি সরে না। মাহিন গম্ভীর কণ্ঠে হাসছে। মামা, তোর তো শোচনীয় ব্যবস্থা। ইস, শ্বাস নিতে পারতেছিস তো? তন্ময় এবেলায় দৃষ্টি ফেলে বন্ধুর মুখপানে। অক্সিজেন মাস্ক আনা। কথাটুকু বলে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরায়। রিয়ান পাশেই এসে বসেছে, হেসে বলল, তোর অক্সিজেন মাস্ক তো ঘরে। বোতল দুটো ইতিমধ্যেই খুলেছে রুস্তম। সিগারেট ঠোঁট ছুঁয়ে তন্ময় জানালো সে ড্রিঙ্ক করবে না, তবে না শোনার মতন বন্ধু তার নয়। সবগুলো কথার মার প্যাচে কাণ্ড কারখানার প্যাচে ফেলে খাইয়ে ছাড়লো। দুটো বোতল ফাঁকা হতেই ঘন্টা খানেকেরও প্রয়োজন হলো না, অথচ তন্ময়ের মস্তিষ্ক স্বচ্ছ। নেশার মতন কিচ্ছুটি নেই, তবুও কেন এক অদ্ভুত নেশা লেগে আছে তার মধ্যে। রাত 2:03। বৃষ্টির মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। পূর্বে ঝোড়ো হাওয়ার লক্ষণ ছিল না, তবে এখন তাণ্ডবকর ঝোড়ো অশালীন বাতাসের উৎপত্তি ঘটেছে। নিগুড়ো রাতকে করে তুলেছে অশুভঙ্কর। ইতিমধ্যেই মাহিন, রিয়ান ওরা দল বেঁধে নিজেদের ঘরে ঢুকে দুয়ার আটকে দিয়েছে। তন্ময়কে ঢুকতে না দেবার পায়তারা। আজ অবশ্য তন্ময় ওদের সাথে থাকতে চাচ্ছিল। আড্ডা দিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবার চিন্তা ভাবনা ছিল। তার নিজের ওপর 1% ভরসা আপাতত নেই। মাথাটাও চিলিক দিয়ে উঠছে। দেহের সর্বাঙ্গ অদৃশ্য উত্তেজনার উত্তাপে ঝলসে যাচ্ছে। বিশেষ করে দেহের অন্দরে। সামনের চিত্র সব পরিষ্কার দেখাচ্ছে, তবুও কেন ঘোলাটে? সেও তো ওসব ড্রিঙ্ক 2 ঢোকের বেশি খায়নি। ভেতরে এক অকথিত সর্বনাশা চাহিদারা ওত পেতে রয়েছে, বিদ্রোহ করছে, আশকারা যাচ্ছে। তন্ময় পা বাড়ালো তাদের রুমের দিকে। দরজা আটকানো, অরু এখনো ফেরেনি। তন্ময় দরজা খুলে প্রবেশ করলো। নাকে ভেসে এলো সহস্র ফুলের সুবাস। বাতি জ্বালালো। ঘরের সম্পূর্ণ আদল পরিবর্তন করা হয়েছে। বিছানাটা যেন ছোটখাটো ফুলের বাগান। মেঝেটা সাজানো হয়েছে অজস্র ফুলের পাপড়ি দ্বারা। রেড লাভ ক্যান্ডেল রাখা কোনায় কোনায়। তন্ময় চোখ বুঝলো, বাতি নেভালো, দরজা আটকালো। আধারেই হেঁটে এসে বসলো চেয়ারে, ঠিক জানালার সামনে। দুহাতের ভেতরে মুখ গুজে রাখলো। বিড়বিড়িয়ে উঠল নিজ মনে, ফিরিস না প্লিজ। তন্ময়ের আকুতি যেন স্রোতে গা ভাসিয়ে পালালো, কারণ তার উক্তি জাহির হতে না হতেই দরজা খোলার মৃদু ধ্বনি শোনা গেল। ধুকপুক করে উঠল তন্ময়ের পিঞ্জর, কেঁপে উঠল অঙ্গ প্রত্যঙ্গ।
মাথা তুলে চাইল। আধারে আপ ছায়াতে জড়ানো ওরও ধীরে সুস্থে ভেতরে প্রবেশ করছে। ওর পরনের সাদা শাড়ি দৃশ্যমান, ওর শ্রুতিমধুর কণ্ঠ বিড়বিড় করলো। সুইচ বোর্ড কোথায়? তন্ময় কিয়ৎক্ষণ ওর ব্যস্ত দেহ দেখল। অতি প্রচেষ্টায়ও সুইচ বোর্ড খুঁজে না পাওয়া অরু তখন দিশেহারা। তন্ময় এ যাত্রায় উঠে দাঁড়ালো। এগুলো নিঃশব্দে। অরু তখনও দেওয়াল হাতড়ে চলেছে। তন্ময় নীরবে নিভৃতে পেছনে দাঁড়ালো। অস্পষ্ট দেখল অরুর ফর্সা মসৃণ পিঠ। মুখ বাড়িয়ে তৎক্ষণাৎ ঠোঁট ছোঁয়ালো। অরুর দেহ লাফিয়ে ওঠার পূর্বেই তন্ময় ওর কোমর দুহাতে পেঁচিয়ে নিল। নিজের বুকে চাপটে ধরল সেভাবেই। অরু চিৎকার করতে গিয়েও করল না, যেন বুঝে নিয়েছে পেছনে কে। কম্পিত কণ্ঠে মৃদু স্বরে ডাকে, তন্ময় ভাই। তন্ময় মাথা ঝুঁকালো। অরুর কানের লতিতে ঠোঁট ছুঁয়ে অস্পষ্ট স্বরে আওয়াজ করল, মো। আওয়াজটুকু করতে নিতেই হাত দুটো শাড়ি ভেদ করে পেট ছুঁতে উদ্গ্রীব, ব্যাকুল নিজের সম্পত্তি বুঝে নিতে, ছুঁয়ে দিতে। থরথর করে কেঁপে ওঠা ছোটখাটো দেহখানা তার থেকে পালাতে মরিয়া। তবে তন্ময় আজ আর পালাতে দেবে না, সম্ভব না তার পক্ষে। অরুর তোতলানো ভয়ার্থ কণ্ঠ। তন্ময় সময় নিয়ে জবাব দিল, উই ডোন্ট নিড দ্যাট। বলতে বলতেই ঘোরালো বুকের মধ্যিখানে থাকা অরুর শরীর, নিজের সঙ্গে লেপটে নিল মুখোমুখি। অরু আটকে ওঠে। তন্ময় ভাই। বাক্যের বাকিটুকু কথা অব্যক্ত রয়। দেহের সংস্পর্শে দেহ, ঠোঁটের ভাঁজে ঠোঁট ছুঁতেই যেন পৃথিবীর পরিবর্তন ঘটে। আবহাওয়া, বায়ুমণ্ডল পরিবর্তন, সবকিছুই যেন নতুন, ভিন্ন, অদেখা এবং অব্যক্তিত্ব। অরুর মুষড়ে ওঠা শরীর ছাড়া পেতে অধৈর্য। পিছুতে চাইলে তন্ময় পিছুতে দেয়, তবে ছাড়ে না। দেওয়ালে পিঠ ঠেকলে অরুর পিছুবার সুযোগটুকুও ফুরিয়ে আসে। মাথা ঘুরিয়ে নিতেই তন্ময়ের ঠোঁট ঘাড় ছুঁয়ে দেয়। অরুর অস্পষ্ট স্বরের গোঙানো শোনা গেল নীরব রুম জুড়ে, বিশ্রী গন্ধ। আপনি কি খেয়েছেন? আধারে তন্ময় গম্ভীর মুখে হাসে, গন্ধ নাকি টেস্ট? আরেকবার টেস্ট করে গেস কর কি। অরু সঙ্গে সঙ্গে উতলা হলো। আমি জানতে চাই না। কথাটুকুর পূর্ণতা মিলল না। অ্যানেস্থেশিয়ার মতন কাজটা তন্ময় ফের করে বসলো। এবারে অধৈর্য হয়ে অরুকে 5 কোলে তুলে ফেললো। বেশ কিছু পদক্ষেপ ফেলে বিছানায় এলো। অরুর পিঠ ফুলের ওপর স্পর্শ করলো। শিউরে উঠল তার নাজুক শরীর। পরপরই তন্ময়ের সুঠাম ভারী শরীরও সংস্পর্শে চলে এলো। অরু এ যাত্রায় তীব্রভাবে অস্থির হলো। এই অসহনীয় অনুভূতি থেকে পালাতে চাইল। তন্ময় ওর অস্থিরত্ব হাত দুটোতে নিজের 5 আঙ্গুল ঢুকিয়ে মুঠো ভর্তি করে ফেলল। অধৈর্য গলায় আদেশ ছুড়ল, স্টপ মুভিং। অরু যেন শুনল না, আকুতি করলো বাতি জ্বালাতে, সরে যেতে উতলা। তন্ময় ওর অধৈর্য কর্মকাণ্ড নড়ে চড়ে ওঠা শরীরে এবার শক্তি প্রয়োগ করলো। জাপটে বন্দি করলো নিজের মধ্যে। হিস হিস করে চাপা স্বরে আওড়ালো, নড়ে না জান। অরুর নড়চড় তো বন্ধ হলোই, সাথে শিথিল হলো সর্বাঙ্গ। ফানুসের মতন নরম হয়ে এলো। তন্ময় ঠিক বুঝতে পারল প্রিয়তমার আশ্চর্যতা। সন্তুষ্ট হলো বড্ড। ওর মাথায় চুমু বসিয়ে গভীর স্বরে বলল, আমার শোনাবো। অরু এবারে অস্পষ্ট কণ্ঠে আটকে ওঠে। তার কণ্ঠ জুড়ে অবিশ্বাস্যতা। আপনি তন্ময় ভাই হতেই পারেন না। তন্ময় আলতোভাবে কামড় বসালো অরুর ব্যস্ত ঠোঁটে। ঠিক বলেছ, আমি তন্ময় ভাই নই, তোমার জামাই। জীবনের গুরুত্বপূর্ণ সব কর্মকাণ্ড কখনো ক্যাজুয়াল করিয়ে হয় না, থেমে থাকে না পূর্ব ভাবনায়, শোয়ে রয় না অন্তরের হেকটিক ডায়েরিতে লেখা তারিখ মেপে। সর্বদাই চিন্তা ভাবনার বাইরে গিয়েই অলৌকিকভাবেই জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে যায়। আপোষহীনভাবে আফসোস করবার ফুরসত মেলা বেশ ভার। তন্ময় কি কখনো ভেবেছিল এভাবে অরুকে নিজের করে নিতে উৎসুক হবে? তার গর্বিত ধৈর্যের কাছে এমন নিষ্ঠুরভাবে হেরে যাবে? প্রিয়তমাকে নিজের করে নেওয়াটা এ যাত্রায় মরণ বাঁচার বৈঠকই, নিঃশ্বাস নেবার অক্সিজেন, বেঁচে থাকার সিম্বল। ফুলের তৃপ্তিকর সুভাষ যেন এক অদেখিত মোহনীয়া, এক প্রিয়তম অ্যালকোহল, যা অতি ধীরে সুস্থে গ্রাস করে নিচ্ছে তার অস্তিত্বকে। সেতারার ন্যায় বেজে চলেছে ঝুম বৃষ্টির শব্দগুচ্ছ।
কৃষ্ণচূড়া গাছটার ঘ্রাণ নাকের কাছটাই ভেসে আসছে। সেই কি মাদকপূর্ণ সুভাষ, চমৎকার এক আবেদনময়ী নেশা। নিশীথ নিবিড় আধারিয়া সুবিস্তৃত আকাশে যেন এক টুকরো স্থানে ভাঙন ধরল। সঙ্গে সঙ্গে তেরচা এক দাগ ভাসল সেথায়। ঘটল ভীতিকর বজ্রের পতন। কেঁপে উঠল ভূমি। খোলা জানালাটার পর্দা তিনটে সরানো। ক্ষণিকের স্বচ্ছ আলোতে অরুর ভেজা আখি চোরা সুস্পষ্ট দেখা গেল। ভেজা আখি চোরার বড় পাপড়ি যুগল কাঁপছে। ক্ষণে ক্ষণে চোখ বুজে ঢাকতে ব্যাকুল সমস্ত এক গূঢ় তাৎপর্যপূর্ণ পৃথিবী। তীর তীর করে কম্পমান অধরের চতুর্দিক জুড়ে লিপস্টিকের চিহ্ন লেপটেছে থুতনি পর্যন্ত। দৃশ্যটুকু নিবিড় দৃঢ়। গাঢ় চোখে দেখল তন্ময়। স্তব্ধীভূত তার সুগভীর অন্তরের কিছু একটা আওয়াজ করে ভাঙল। খান খান শব্দ হলো। সেই শব্দ কি ওরু শুনতে পেল? অনুমান কি করতে পারল তার অন্তরের দুর্বাসনা? এক অতি মধুর বিক্ষোভ শুরু করলো দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। বিদ্রোহ করতে ওরা প্রস্তুত। তন্ময় আশকারা দিল। গা ভাসালো সমুদ্রের উত্তাল স্রোতের সুবিশাল গভীরে। ঝুঁকলো নিজের প্রেমিক সত্তার কাছে। অধৈর্য হাত দুটো কয়েকটি সেকেন্ডের মধ্যেই পরনের শার্টের প্রত্যেকটা বোতাম খুলে ফেললো। ছুঁড়ে ফেললো অদূরে। তিমির আচ্ছন্ন রুমের এক কার্নিশ ছুঁয়ে ফ্লোরে পড়ল সেটি। ওরও সেই সুযোগটুকুতে উঠে বসতে চায়, তবে সম্ভব হয় না। তন্ময় নিজের রুক্ষ প্রাকৃতিক সুবিস্তৃত ডান হাত দ্বারা ওর কোমল শীর্ণ কোমর চেপে ধরে। বিছানায় শুইয়ে রাখে জোরপূর্বক। ওঠার, সরে যাবার, পালানোর কোনো পথই নেই যেন। পরপর গুজে থাকা শাড়ির ভাঁজ খুলে ফেলল তন্ময়। ওরও বাধা দিতে চাইল। মেয়েটা থর থর করে কাঁপছে। তন্ময় সুস্পষ্ট উপলব্ধ করছে ওর উত্তেজিত হার্টবিট। বাইরে তখন প্রবল ঝোড়ো তাণ্ডব। তীব্র মাত্রায় বাড়ছে বৃষ্টির প্রখরতা। উদাসীন হাওয়ার বেগে নৃত্য খেলতে ব্যস্ত পর্দাগুলো। সাদা শাড়িটা বিছানার পাশেই ফেলল তন্ময়। বেশ অবলীলাক্রমে তা পড়ে রইল ফ্লোরে। সেই মুহূর্তেই হঠাৎ শব্দ হলো। দরজায় করাঘাত পড়ল গুনে গুনে চারটে। ওপারের মাহিন রিয়ানের দুষ্টু স্বর। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলা। উত্তেজিত তন্ময় না শুনলেও ভয়ার্থ ওরও ঠিকঠাক শুনল। সম্বিত ফিরল যেন ওর। নাজুক দেহখানা কুণ্ঠিত হলো। হাত দুটো ব্যস্ত হলো তন্ময়ের উদুম প্রশস্ত বুক ঠেলে সরাতে। সেই নগ্ন দেহ ছুঁয়েও যেন মেয়েটার দিশেহারা, ছন্ন ছাড়া। দ্বিতীয়বার ছুঁতেও দ্বিধান্বিত। মাথাটা কোনো মতে ঘুরিয়ে ভাঙা গলায় জানালো, তন্ময় ভাই, বাইরে কে যেন টোকা পড়লো। কনসেন্ট্রেট জান। কথাটুকু গভীর কণ্ঠে আওড়ে তন্ময় পলকও ফেলল না। শীর্ণ নরম দেহের ওপর হতে সরলও না। তার বুকের ওপর থাকা হাত দুটো চেপে ধরল। শুধুমাত্র বাহ্যিক শক্তি দিয়ে অরুর মাথাটা ঘুরিয়ে অ্যানেস্থেশিয়ার মতন কাজটা করে বসল। অধর যুগলের স্পর্শে, অধর দেহের সংস্পর্শে দেহ ছুঁয়ে এক আশ্চর্যবোধক অনুভূতি প্রবণ স্থাপিত্যের সূচনাকাল আরম্ভ হলো। উদ্গ্রীব পুরুষোত্তম হাত দুটো অবিন্যস্ততায় মশগুল, যেন শিল মোহর দিতে ব্যস্ত। বাইরের তুমুল ঝড় বৃষ্টি তখন সর্ব উপরে। তবুও ঘরের ভেতরের ভয়াবহ তাণ্ডবকে হারাতে পারল না, দমাতে পারল না অনুভূতি নামক এই অসহ্যকর প্রহরকে, এই অকল্পনীয় নিশীথকে। ছোট ছোট পাখির দলবল একত্রিত হয়ে কোলাহলের সুমধুর ধ্বনি তুলছে চতুর্দিক জুড়ে। ভোরের মিঠা রোদ উকি ঝুঁকি দিচ্ছে ঘর দৌড়ে। সরানো পর্দা ছুঁয়ে রশ্মি ভিড় জমিয়েছে বিছানায়। গভীর স্বপ্নে আচ্ছাদিত অরুর চোখে এক ফালি সোনালি রোদ্দুর বসল। রোদ্দুরের মিঠা যন্ত্রণায় পাপড়ি যুগল কাঁপল। নাক কুচকে এলো। লালচে অধর চোরা নড়ল। তন্ময় সম্মোহিত হয়ে সেই দৃশ্যটুকু নয়ন জুড়িয়ে ভোগ করল। বালিশে কোনোই রেখে তালুতে মাথা ঠেকিয়ে পাশ ফিরে আজ শোয়া হলো। সুবিশাল পুরুষোচিত দেহের ছায়াতে কুণ্ঠিত হলো রোদ। ছায়া তলের সংস্পর্শে অরুর কুঞ্চিত হৃদয় শান্ত হয়। মিইয়ে যায় কুচকে আসা নাক, শান্ত হয় জখমিত নাক। পরনের সুবিশাল কালো শার্টে অরুকে ঠিক কেমন দেখাচ্ছে তন্ময় ভাষায় ব্যক্ত করতে পারবে না। আর নাই বা পারছে পিঞ্জর কাঁপানো উত্তেজনা দমাতে। এই শার্ট পরিয়েও যেন নিজের ঘাড়ে সে মস্ত বড় মুসিবত এনে ফেলেছে। এই মুহূর্তেই কি সে ঝটপট ওকে চেঞ্জ করিয়ে দেবে?
সেটিও একই রকম ভয়াবহ রকম বিষয়। দীর্ঘশ্বাস বেরুলো বুক থেকে। ডান হাতটা এগুলো অরুর অগোছালো চুল বাহার গোছাতে। ক্লান্ত বিধ্বস্ত অরুকে দেখে তার কেন মায়া হচ্ছে না, কেন সে পস্তাচ্ছে না, কেনই বা গতকাল রাতের কর্মকাণ্ডে লজ্জিত হচ্ছে না? তাহলে কি সে পরিবর্তন হয়ে গেল? এই কাজ পূর্বের তন্ময় কখনোই করতে পারতো না, করলেও হয়তোবা নিজের ওপর ধিক্কার জানাতো 100 বার। ভাবতো পরিবারের কথা, বাবার আদেশের কথা, অরুর অল্প বয়সের কথা। তবে এখন এসবের কিছুই আর গুরুত্বপূর্ণ নয়। তন্ময় মাথা নোয়ায়, ঠোঁট ছোঁয়ায় অরুর ললাটে, বিড়বিড়িয়ে ওঠে, Nothing is more important than my love for you. স্মার্টফোনে টোন বেজে উঠল। ফোনটা ঠিক কোথায় ফেলেছে তার মনে নেই, কোথা থেকে বাজছে। তন্ময় চতুর্দিক তাকালো, দৃষ্টি গিয়ে থামলো পশ্চিমের ফ্লোরে। উবুর হয়ে পড়ে আছে অসহায় ভাবে। তন্ময় দাঁতে ঠোঁট টিপলো, উঠে বসলো। শরীরে একটি প্যান্ট জড়ানো, বেল্ট ছাড়া, ঢিল হয়ে পুরুষালী কোমরে পড়ে আছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই অনুভব করলো পিঠের চিনচিনে ব্যথা। অরুর হাতের নখগুলো কেটে ফেলা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মনে করে হাতের নখগুলো সে আজই কেটে দেবে। এগিয়ে গিয়ে পর্দা লাগালো। এরপর ফোন তুললো ফ্লোর থেকে। স্ক্রিনে ভাসছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশন, সহস্র আনরিড মেসেজেস। সারা রাত ধরে বোধহয় সবগুলো চ্যাট করেছে। গতকাল রাতেও এসেছিল জ্বালাতে। তন্ময় ওদের হাতের কাছে পেলে এক একটাকে বুড়ি গঙ্গাতে চুবাবে। ফোন বিছানার সাইড ড্রয়ারে রাখতে নিয়ে বিছানায় দৃষ্টি গেল। নিগুড়ভাবে লক্ষ্য করতেই ধরতে পারল অরুর চোখ দুটোর পাপড়ি কাঁপছে। ঘুমের ভান ধরে থাকা অপূর্ব চেষ্টা। তন্ময় নিঃশব্দে হাসলো। এগুলো বিছানায় পাশেই বসলো ফের। এক চিত্তে চেয়ে থাকাতে অরু নড়চড় করলো। অন্য পাশে ফিরতে উদ্গ্রীব। তন্ময় হাত বাড়িয়ে ধরলো ওকে। গভীর সুগম্ভীর কণ্ঠে জানালো, Good morning, Mrs. Shahraj Arabi. অরুর বন্ধ চোখের পাপড়ি চূড়া এবার ঘন ঘন নড়ছে। এ যাত্রায় নিষ্পিস ভঙ্গিতে চাইল। ঘুম কাতুরে চোখ দুটো চেয়েই দৃষ্টি ফেরালো। লাজুক কাল দুটোতে লাজের আভাস। ঘুম ঘোর গলায় অরু ও চাপা স্বরে বলল, গুড মর্নিং। ঘুম ভালো হলো? তন্ময়ের কণ্ঠে কৌতুক প্রভাব। 2 ঘন্টায়ও হয়নি অরু ঘুমিয়েছে। সেক্ষেত্রে ঘুম ভালো হয়েছে কিনা জানাটা হাস্যকর বই কিছু না। তবে সরল অরু অত শত বোঝেনি। বেশ সাবলীল ভাবেই মাথাটা দোলালো। মুখে বলল, তন্ময় মুখ ভরিয়ে হাসে, মাথাটা ঝুঁকিয়ে ফের শুধায়। সত্যি? এবেলায় অরুকে ইতস্তত দেখালো। সে আলগোছে উঠে বসলো। তন্ময়ের বড় শার্টের হাতা দুটোতে হারিয়ে গেল অরুর হাত দুটো। এই দৃশ্য অনুভব করে অরু কুণ্ঠিত হলো। লাজে মাটি খুঁড়ে হারিয়ে যেতে ব্যাকুল যেন। তন্ময় হেসে হাত বাড়ায়। 2 হাতে কয়েক ধাপে ভাঁজ করে দিল ডান হাতটা। একইভাবে বাঁ হাতটাও ভাঁজ করতে ব্যস্ত। অরুর ধীর ভাঙন ধরা লাজুক কণ্ঠ শোনা গেল এই মুহূর্তে। কখনো পুরো নাম ডাকেন না। তন্ময় দৃষ্টি তুলে চাইল না। মাথা ঝোঁকানো অবস্থাতেই হাসলো নিঃশব্দে, শুধালো, ভালো লাগে? অরুর নিরপেক্ষ প্রত্যুত্তর, তাহলে কি এখন থেকে আরবি বলে ডাকবো? হঠাৎ হঠাৎ। তন্ময় এবারে শটান দেহে বসলো। চোখে চোখ রাখার চেষ্টারত শুধালো, কেন? অরুর ছন্ন ছাড়া দৃষ্টির স্পষ্ট কেন্দ্র নেই। এদিক ওদিক চেয়েই বলল, ভালো লাগার বিষয়গুলো রেগুলার বেসিসে বললে তো এত ভালো লাগবে না। তন্ময় আশ্চর্য হওয়ার ভান ধরল। বাহ, তুই তো দেখছি দারুণ কথা বলতে শিখেছিস। অরুর সংকুচিত কণ্ঠে প্রফুল্লতার দীপ্তি। আমি আরো ভালো ভালো কথা জানি। তন্ময় ঠোঁটে ঠোঁট টিপে হাসিটুকু দমন করতে নিয়েই বলল, তাই বুঝি? আমি শুনতে চাই, দেখি বললে ভালো ভালো কথা। অরুকে দ্বিধাগ্রস্ত দেখালো। হঠাৎ করে কিভাবে বলবো? কোনো একটা বিষয়ের প্রেক্ষিতেই এসব ইম্পর্টেন্ট ভালো কথাবার্তা মাথায় আসে। তন্ময় মুখ বাড়িয়ে শব্দ তুলে অরুর ফোলা ফোলা গালে চুমু বসালো। ওকে, আই এম ওয়েটিং। যখন মাথায় আসবে শুনবো। এখন শুয়ে পড়, মাত্র 6টা 20। আপনি ঘুমাবেন না?
অরুর তৎক্ষণাৎ আগ্রহী প্রশ্ন। তন্ময় ভেবে রেখেছে ঘুমাবে না, তার দুচোখে ঘুম ছিল না, অথচ এই এক প্রশ্নের সামনে তার দুচোখ ভরে ঘুম এলো যেন। ইচ্ছে করলো ঘুমোতে, একটা লম্বা ঘুম দিতে। তন্ময় আনমো না বলেই বিছানায় উঠল, শুয়ে পড়ল। অরুর হাত টেনে বুকে নিল, আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে, চুলের ওপর ঠোঁট ছুঁয়ে চোখ বুঝল। জীবনের এক বড় প্রাপ্তির হাওয়া শরীর। তনুবঞ্চুরে লেপ্টে গেল, দিয়ে গেল ভরসা, মধুর দায়িত্ব, সুনিবিড় ভালোবাসার বেড়াজাল। ঘড়ির কাঁটা ঘুরছে 1:19। কড়াকড়ি রোদ উঠেছে, শুকিয়েছে গতকাল রাতে ঝোড়ো বৃষ্টির চিহ্ন। রোদের ঝাঁঝ এসে মুখ ছুঁয়ে দিল সদর দরজা পেরুতেই। প্রাঙ্গণে বসে আছে মাহিন এবং রিয়ান, দুজনের হাতে লেবুর শরবত। আয়েশি ভঙ্গিতেই পান করেছিল। তন্ময়কে দেখে শটান দেহে দাঁড়ালো। উৎসুক দুজনের দৃষ্টি। তন্ময় ভ্রুক্ষেপহীন, মাহিন থতমত খাওয়া গলায় আওড়ালো।